মন অস্থির হলে শ্রম আমাকে স্থির করে, তেমন কিছু না। শুধু ঘরের কাজগুলোকে উলটপালট করে মিথ্যে পরিবর্তন করি নিজেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল থেকে আজকের ব্লগটি শুরু করেছি। আমি এই তো 1 গ্লাস চিয়া সিড খেয়ে নিচ্ছি। আজকে চিয়া সিডটা খেতে একটু দেরি হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠেই আগে সকালে ভাত দিয়ে নাস্তাটা করেছি। তাই আর আজকে সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো ভাত খাবার পর মোটামুটি ঘরের যে কাজকর্মগুলো ছিল, বেড গুছানো বা অন্যান্য ফার্নিচার পরিষ্কার করা, সেগুলো করে ফেলেছি। আর এই থালা বাসনগুলো রাতের বেলায় ধোয়া ছিল, তো ভাবলাম যে এগুলো এখন গুছিয়ে ফেলি। আমি কিন্তু সবকিছু গুছিয়ে এরপর একটু মাছ বাজারে গিয়েছিলাম মাছ আনার জন্য। তো দেখতে, দেখতে যেহেতু পবিত্র মাহে রমজান চলে আসছে, তো এখনো পর্যন্ত কিন্তু কোনো মাছ বা মাংসের বাজার আমার ঘরে করা হয়নি। আজকে ৪-৫ দিন যাবৎ জবার আব্বুকে বারবার বলতেছিলাম যে, "মাছ এনে দাও, মাছ এনে দাও।" তবে সে প্রতিদিন রাতের বেলায় বলে আমাকে মাছ এনে দিবে। যখনই সকাল হয় তখন তার ঘুমই ভাঙে না। দেখা যায় বেলা ১১টা কি ১২টার দিকে ঘুম ভাঙে। তো তখন যদি তার ঘুম ভাঙে তো ততক্ষণে তো মাছ বাজার আর থাকে না। সকাল ৮টা থেকে ৯টা অথবা ১০টার মধ্যে কিন্তু মাছ বাজারটা ভেঙে যায়। সেটা বড় আড়তেই হোক বা বাসার আশেপাশে যেখানে মাছ নিয়ে বসে, যেটাই হোক না কেন। তো আজকেও কিন্তু আমি মাছ বাজারে যেতাম না। হঠাৎ করে আমার মা সকালবেলায় আমাকে ফোন দিল, দিয়ে বলল যে মা আরকি সকালবেলা মাছ কিনতে গিয়েছিল। তো সেখানে অনেক রকমের মাছ দেখলো, এসে আমাকে ফোন দিয়ে বলল যে আমি মাছ আনবো কিনা? তো আসলে পরবর্তীতে আমি বললাম যে, "এখন গেলে কি কোনো মাছ পাওয়া যাবে?" তো মা বলল যে, "হ্যাঁ।" তো এই মাছগুলো না একদম আমার বাসার কাছেই মাছগুলো পেলাম। তো আমি গিয়ে তারপরে মাও আমার সাথে গিয়েছিল। আর বিশেষ করে আমার কেন যেন আম মাছ বাজার বলেন আর কাঁচা বাজার বলেন আরকি একসাথে অতিরিক্ত যে বাজারগুলো করা হয়, এগুলো করতে আমার খুব অলসতা কাজ করে। তো মা আজকে খুব জোর করে আমাকে বাজারে নিয়ে গিয়েছে আর বলতেছিল যে, "প্রতিদিন শুধু একই কথা, তুমি ওকে ঠেলো আর ও তোমাকে ঠেলে। ২ জনের ধাক্কাধাক্কিতে মাছই কেনা হচ্ছে না। তো আজকে চলো আমি তোকে মাছ কিনে দিব।" তো পরবর্তীতে এই তো মার পেড়াপেড়িতে আমি কিন্তু মাছ কিনে নিয়ে এসেছি। এখানে অনেক রকমের মাছ এনেছি। প্রায় তেলাপিয়া মাছ, তারপরে শোল মাছ, কিছু টাকি মাছ ছিল, রুই মাছ এনেছি, তারপরে মিনি মাছ ছিল, আর ছোট, ছোট দেশি কই মাছ ছিল। তো দেখা যায় কি একসাথে প্রায় ৬-৭ কেজির মতো মাছ কেনা হয়েছে। যখন কিনেছি তখন তো অনেক দেখা গেল। তবে কুটে-শুটে ধোয়ার পর দেখলাম একেবারেই অল্প। তো কই মাছগুলো কিন্তু একেবারে জ্যান্ত ছিল। তো মার রুমে মাছগুলো নিয়ে বসে পড়েছি মাছগুলো কাটাকাটি করার জন্য। আর মা-মেয়ে ২ জন বসে, বসে কিন্তু মাছগুলো কেটে নিচ্ছি। তো মা কিন্তু অনেক দ্রুত মাছ কুটতে পারে। তো এই তো মাও সাথে, সাথে আমাকে হেল্প করেছে। তো এখানে সবগুলো মাছ আমি একদম ভালো করে ধুয়ে আরকি একদম যে ফ্রেশ করে ধোয়া সেটা ধোয়া হয়নি। এমনিতেই উপরে যে ময়লাটা ছিল সেটাই ধুয়ে তারপরে একবার শুধু লবণ দিয়ে কেচে তারপরে আমি তাড়াতাড়ি করে বক্স করে নিয়েছি। কারণ হাতে অনেক কাজ আছে আর এতগুলো মাছ একসাথে ক্লিন করতে গেলে অনেক সময় লেগে যাবে। তাই আরকি মাছগুলো আ ক একবারই লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আর বারান্দায় বসে যেহেতু মাছ কাটাকাটি করা হয়েছে, প্রচুর কিন্তু বারান্দাটা নোংরা হয়েছিল। তো একদম কলে পাইপ লাগিয়ে তারপরে এই যে বারান্দাটা খুব সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে জবার আব্বুকে বলতে, বলতে সে কিন্তু আমাকে আর মাছ বাজার থেকে মাছ এনে দেয়নি। অবশেষে মাছগুলো আমারই আনতে হলো। তবে আজকে যদি মা আমাকে জোরাজুরি না করতো, আজকেও হয়তোবা আমি মাছগুলো আনতে যেতাম না। তো যাই হোক মাছগুলো আনার পর কেটে-কুটে পরিষ্কার করার পর এখন নিজের কাছেও একটু শান্তি লাগছে। আসলে মাসের বাজারগুলো করা এগুলো কিন্তু খুবই একটা প্যারাপেরির কাজ। এ কাজগুলো কিন্তু সচরাচর পুরুষ মানুষদের। তবে আমাদের মতো গৃহিণীদের কাজ হচ্ছে রান্না-বান্না বা ঘর সামলানো আর বাচ্চা-কাচ্চা সামলানো। একসাথে এত কাজ করা আমার পক্ষে কিন্তু অসম্ভব হয়ে পড়ে। এরপরও এই ঘরের মানুষটার কাছে সবসময় আমার একটাই কথা শুনতে হয়, আমি নাকি খাই আর ঘুমাই, আমি নাকি কোনো কাজই করি না। তো মাঝে, মাঝে না নিজের কাছেই খুব খারাপ লাগে এই কথাগুলো যখন শুনি, যখন সেই অপবাদগুলো আমাকে দেয়। তো যাই হোক, এই তো সবগুলো মাছ পরিষ্কার করে নিয়েছি। আর এখন এক, এক করে সবগুলো মাছ এই যে আমি বক্সে করে তারপরে এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি।
বিয়ের পর থেকে কিন্তু এই বাজারের দায়িত্বটা আমার ঘাড়ে এসে পড়েছে। আমি জীবনেও আমার বাবার বাড়ি থাকতে কোনোদিন হাট বাজার করিনি। প্লাস এমনকি আমি দোকানেও পর্যন্ত যাইনি। তবে শ্বশুরবাড়ি গেলে কিন্তু একদম ঘরের বউ ঘরেরই থাকতে হয়। ঘর থেকে বের হওয়া যায় না। পাড়া-প্রতিবেশী দেখে ফেলবে যে বউ কেন বাড়ির বাইরে এলো। তবে সেই বাড়ির বউই কিন্তু ঢাকা শহরে হাট বাজার থেকে শুরু করে শুকনো বাজার, হাট বাজার, কাঁচা বাজার, আর্কেট মার্কেট যেখানে যা আছে A to Z কিন্তু করে থাকে। তো তখন কিন্তু আর এই বউর মান-সম্মান কোনো কিছুই যায় না। যদিও আমার শ্বশুর একজন কি বলবো, একজন ইমাম, মসজিদের ইমামতি করে। আর দেবর একজন হাফেজে মাওলানা, অথচ তাদেরই ঘরের বউ হাট বাজার তারপরে মার্কেট সবকিছুই ঘুরে বেড়ায়। যাই হোক, এটা যেহেতু তার ভাই মেনে নিয়েছে, তো আমার আর মানতে অসুবিধা কি? তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। এগুলো গতকাল রাতের বেলা পেঁয়াজগুলো আমি সুন্দর করে কেটে তারপরে ব্লেন্ড করে আমি ডিপ ফ্রিজে আর কি রেখে দিয়েছিলাম। আর মাছের বক্সগুলো যেখানে রেখেছি ওখানে কিন্তু এই ট্রেটা রাখা হয়েছিল। মাছের বক্সগুলো রাখার আগে ট্রেটা আমি নামিয়ে নিয়েছি। আর দেখলাম যে এতটা প্রচুর পরিমাণে শক্ত হয়ে গিয়েছে পেঁয়াজগুলো, তাই এগুলো এখন আমি আর কি একটু ভেঙে নিতে কষ্ট হয়েছে ঠিকই। তো এগুলো আমি এই তো বক্সে করে এখন রেখে দিচ্ছি। এখন কিন্তু পেঁয়াজের দাম কম, তো কখন যে হুটহাট করে কখন কোন জিনিসের দাম বেড়ে যাবে সেটা কিন্তু বলা মুশকিল। তারপরে যতখানি পেঁয়াজ এখানে বক্স করা হয়েছে এগুলো দিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক দিন চলে যাবে। তো যাই হোক, আমি সব কিছু ঝটপট করে ওইখানে ওগুলো সব গুছিয়ে নিয়ে এসেছি। তো দুপুরের রান্নাবান্নাটা আর আজকে করব না। তো মা আর কি বলতেছিল যে মা আর কি বড় একটা লাউ কিনে এনেছিল। তো মা বলতেছিল যে মা লাউ দিয়ে টাকি মাছ রান্না করবে, তো আমি যেন রান্নাটা না করি। তো যাই হোক, এজন্য আর রান্নার প্যারাপেরি নেই। আর ৩ মা মেয়ে তো দেখা যায় অত খাবার-দাবারের ঝামেলাও নেই। তো এই দিক থেকে ভাবলাম যে বারান্দাটা আজকে পরিষ্কার করে ফেলি। এই কাঠের উপরে কিন্তু প্রচুর নোংরা হয়েছিল। তার পাশাপাশি গ্রিলগুলো। তো ভাবলাম যে গ্রিলগুলো একদম ভেজা কাপড় দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলি। আর গাছগাছালি থাকলে গ্রিলগুলো কিন্তু ওইভাবে পরিষ্কার করা যায় না। গ্রিলটা পরিষ্কার করেছি ঠিকই, তবে এই কাঠের উপরে যতগুলো আমার গাছ ছিল সেগুলো নামিয়ে নিয়েছি। আর গাছগুলো ভেবেছি খুব সুন্দর করে আমি পরিষ্কার করে দিব। এখানে পুরাতন একটা গুনা দিয়ে এই কাঠটা টানানো ছিল। তো দেখতেছিলাম যে একটু নড়বড়ে, তো আমি ভেবেছিলাম যে কাঠটা হয়তো ভাঙবে না। তো দেখলাম যে ভালোই শক্ত আছে। আমি আবার একটু টাইট করে বেঁধে দিলাম। এরপর দেখি যে সব গাছগাছালি ধোয়ার পর যখনই আমি এখানে আর কি সবগুলো গাছ রেখেছি তখনই কিন্তু কাঠটা ছিঁড়ে পড়েছে। তো আমার কিন্তু কয়েকটা টবও ভেঙেছে। তার পাশাপাশি কিন্তু আমি পায়েও প্রচণ্ড ব্যথা পেয়েছি। তো ভাগ্যিস যে গাছগুলো ওইরকমভাবে নষ্ট হয়নি। তবে কয়েকটা টব ভাঙার মধ্যে আমার মনটা কিন্তু খুব খারাপ হয়েছিল। তো এই যে এই গাছপালাগুলো যত্ন আর কি করে নিচ্ছি, কারণ সারা রমজানে এগুলোর মধ্যে হাত দেবার মতো সুযোগ আমার নেই। আর ছোট ছোট টবে এই যে এখানে যে জেবরিনা গাছটা আছে, এটা ধুয়ে দেওয়ার পর কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছিল, খুবই কালারফুল একটা পাতা। তো এখানে কৈলাস গাছটাও একদম খুব ঝাঁকড়া হয়ে গিয়েছে, এই গাছটা রেখেছিলাম। আর পরবর্তীতে রাখতে রাখতে সবগুলো টবই রাখা হয়েছিল, এর মধ্যে কিন্তু কাঠটা ছিঁড়ে পড়ে যায়। তো পরবর্তীতে আবার নতুন গুনা এনে তারপর আর কি আমি ভেবেছি যে কাঠটা টানিয়ে নেব। আর এই যে গাছগুলো তো পড়েছে একদম কাদা দিয়ে আমার পুরো বারান্দা তো আর কি তলিয়ে গিয়েছিল। এই যে এই টবটা কিন্তু ভেঙে গিয়েছে, নয়নতারার টবটা। তারপর নিচে আরও ২-১টা টব আর কি ভেঙেছে, ওগুলো ওই অবস্থায় রেখে দিয়েছি। আর এই বারান্দা পরিষ্কার করতে আমার আধা ঘন্টার উপরেও সময় লেগে গিয়েছে, যেহেতু কাদা দিয়ে একেবারে ভরে গিয়েছিল। তো এর মধ্যে কিন্তু আমি ওয়াশিং মেশিনে আমার পর্দাগুলো দিয়ে দিয়েছি যে পর্দাগুলো ধোয়া হয়ে যাক, কারণ রমজান আসতে আসতে আমি পর্দাগুলো ক্লিন করে নিব। আর আমার পর্দাগুলো যেহেতু হোয়াইট কালারের, তো পর্দাগুলো না খুব দ্রুতই নোংরা হয়ে যায়। আর এই গাছটা আমি এখানে এই টি টেবিলের উপরেই রাখলাম। তো পাতাগুলো পরিষ্কার করার পর দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই ছোটো অ্যাকোরিয়ামের মাছের খেলাগুলোও কিন্তু আমি দেখছিলাম।
তো এখান থেকে কিন্তু কয়েকটা মাছ আমার মারা গিয়েছে। তো যাই হোক, গাছপালাগুলো সুন্দর মতো রেখে এরপর আমি চলে আসছি ঘরটা ঝাড়ু দিতে। ঘরটা ঝাড়ু দিতে দিতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, আসলে আমার এই ঘরের কাজকর্মগুলো আমাদের আপুরা এত পছন্দ করেন। তো আমি গতকাল যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে শুধু আমি আমার গরমে কিছু গাছ লাগিয়েছিলাম সেটাই শেয়ার করেছিলাম, তবে দেখলাম আমার অনেক আপুদেরই হয়তো বা মন মতো হয়নি। তো যাই হোক, আসলে লাইফস্টাইল যেহেতু প্রতিদিন কি কাজ করি না করি সেগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমি ঘর ঝাড়ু দিচ্ছি, ওই পাশ থেকে কিন্তু জবা বসে বসে পা নাচাচ্ছে। আসলে ইনিয়া মনির সাথে সে ঝগড়া করছে, আর ইনিয়াও কিন্তু তার সাথেই ঝগড়া করছে। তো বসে বসে দুই বোনের ঝগড়া দেখছিলাম, আর আমি এই পাশ থেকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো এই তো আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে জবা জুয়েরা দুই বোন আবার একটু খাওয়া দাওয়া করেছিল। আবারও কিছু পাতিল আর প্লেট বের হয়েছে, এগুলো আবার ক্লিন করতে হবে। তো ওই যে ভিডিওর শুরুতে একটা কথা বললাম না, মন অস্থির হলে শ্রম আমাকে স্থির করে। আসলে আমি মাঝে মাঝে কিন্তু খুবই অস্থির হয়ে যাই, বিশেষ করে তখন মনটা কেমন যেন উলটপালট শুরু হয়ে যায় মনের মধ্যে। তবে এই যে কাজ, এই কাজ কিন্তু আমাকে স্থির করে রাখে, আর এই কাজের মধ্যেই কিন্তু আমি অনেক শান্তি খুঁজে পাই। যতক্ষণ পর্যন্ত আমি এই কাজের মধ্যে ডুবে থাকি ততক্ষণ পর্যন্ত আমার মানসিক একটা প্রশান্তি দেয়। তো কাজকর্ম ছাড়া আমি কিন্তু কিছুই বুঝি না। আমার অনেক আপুরাই বলে থাকেন, বিথি আপু তুমি অনেক কাজ করো, অনেক কাজ করো, তবে এই কাজ আছে বলেই হয়তো বা আমি এখনও টিকে আছি সংসার জীবনে, না হলে হয়তো কবেই লাপাত্তা হয়ে যেতাম। তো যাই হোক, এই তো আমি খুব সুন্দর করে আমি প্লেট আর পাতিলাটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করার পরপরই আমি চেষ্টা করি যেন এই সিঙ্কের মধ্যে কোনো থালা-বাটি জমে না থাকে, সাথে সাথে ক্লিন করে নেওয়ার জন্য। আর আমার এই সিঙ্কের পাশে যেহেতু চুলা, এরিয়াটা কিন্তু একেবারেই কম আরকি, জায়গা নাই। এই জায়গাটার মধ্যে কাজ করা আমার জন্য একটু কঠিন হয়ে পড়ে। এক পাশ থেকে পরিষ্কার করি, আরেক পাশ থেকে গুছাতে থাকি। তো এগুলো দিয়ে যেহেতু আমার প্রতিদিনই ফার্নিচার ক্লিন করা বা টেবিল ক্লিন করা এই ধরনের কাজগুলো এই রুমালটা দিয়ে হয়ে থাকে। তো যার কারণে আমি রুমালগুলো কিন্তু কাজ করার পরপরই এভাবে সাবান দিয়ে একটু ভালো করে ক্লিন করে ফেলি, যেহেতু পরের দিন আবার আমাকে এই রুমালগুলোই ব্যবহার করতে হবে। বাসাবাড়ির ভিতরে এত ধুলাবালি, তো এগুলো যদি সাথে সাথে ক্লিন না করা হয় তাহলে দেখা যায় কি তার পরের দিন ওই নোংরা রুমালটা দিয়ে আমার কেন যেন আর পরিষ্কার করতে ভালো লাগে না। আমি এমন অনেক মানুষকে দেখেছি যে কোনো রকম শুধু রান্নাবান্না করে, খায় দায় আর ঘুমায়, কিন্তু তাদের ঘরবাড়ির এমন পরিস্থিতি যেখানে গেলে আরকি বসতেও মন চায় না। তো তারা যে কিভাবে থাকে আল্লাহই ভালো জানে। তবে আমি শুরু থেকে যেহেতু আমার মাও খুব কিন্তু পরিপাটি, আমার নানি বলেন, মা বলেন, আমার নানির বাড়ি যারা আছে সবাই কিন্তু খুব পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। তার পাশাপাশি কিন্তু আমার যে চাচিরা আছেন তারাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমার মেয়ে দুইটাও কিন্তু আমার মতো হয়ে গিয়েছে। আসলে ওরা যেখানে দেখবে যে একটু অপরিষ্কার, সেটা যত বড় আত্মীয়-স্বজনের বাসায় হোক না কেন, যেখানে তারা একটু নোংরা দেখবে সেই জায়গাটাতে গিয়ে তারা দেখা যায় যদি হয়তোবা রাতের বেলা থাকতে হবে তাহলে কিন্তু তারা একটু ইতস্তত বোধ করে। তো তারা কিন্তু থাকতে চায় না, খুব দেখা যায় ইসপিস শুরু করে দেয়। আসলে ওই যে মানুষ বলে না অভ্যাসের দাস, সবাই তো সবকিছু ওইভাবে মানিয়ে নিতে পারে না। তবে আমি মানুষটা কিন্তু অন্যরকম। আমি যেখানে রাত সেখানে কাত হতে পারি, তবে সেই জায়গাটাকে কাত হবার আগে একটু আরকি উপযুক্ত করে নেই। তো এই পাশে কিন্তু আমার ওয়াশিং মেশিনে পর্দাগুলো ধোয়া হয়ে গিয়েছে। আর ওইখানে জবার আব্বুর কিছু কাপড়-চোপড় ছিল, সেগুলো আরকি দিয়ে দিলাম। আর আমি সবসময় কি করি আরকি, রুমটা ঝাড়ু দিয়ে এই থাই গ্লাসটা লাগিয়ে রাখি। না হলে দেখা যায় যে একদম ধুলোবালি এসে পুরো ঘরটা একদম পাউডারের মতো ভরে থাকে। আর সারাদিনই কাপড় ভিজিয়ে ভিজিয়ে আমাকে মুছে নিতে হয়। আর এই যে ওয়াশিং মেশিনে যখন আমি পর্দাগুলো ধুচ্ছিলাম,
পর্দার রিংগুলো ২-১টা খুলে গিয়েছে, তাই আর কি মেলে দেবার আগে পর্দাগুলো আমি ভালো করে একটু আর কি ঝেড়ে নিলাম, যেন রিংগুলো যদি পড়েও যায় তাহলে যেন বারান্দার মধ্যেই পড়ে। যেহেতু বাইরের দিক দিয়ে আমি পর্দাগুলো মেলে দিচ্ছি, আর বাইরে যদি এই রিংগুলো পড়ে তাহলে কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল, যেহেতু বাইরের রাস্তা, মেন রাস্তা। তো দেখা যায় বাচ্চা-কাচ্চার হাতে পড়লে তারা তো খেলার জিনিস মনে করে হয়তো তুলে নিয়ে যাবে। তো আজকে আর ছাদে গেলাম না, সবগুলো বারান্দার মধ্যেই আমি এই পর্দাগুলো মেলে দিব। আর পর্দাগুলো কিন্তু মোটামুটি পানিটা যেহেতু একেবারে শুকিয়ে গিয়েছে, তো এগুলো দেখা যায় এখানে মেলে দিলে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। মাছ বাজার গুছিয়ে এই কাজগুলো করে নিতেও কিন্তু আমার অনেকটা সময় লেগেছে। তবে হ্যাঁ, হাতে যদি পর্দাগুলো কেচে নিতে হতো তাহলে আমার হয়তোবা কষ্ট একটু বেশি হয়ে যেত। তবে মেশিনটা থাকার কারণে আমার একটু কষ্ট কমই হয়েছে। আর এই যে দেখেন কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে আমার বারান্দা বাগানে। তো ও কিন্তু কখনো আমার দিকে তাকিয়ে থাকে না, শুধু বাইরের দিকেই তাকিয়ে থাকে। তো যাই হোক, একটু ঘাটটা ধরে আমার দিকে মুখটা করে আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর মা লাউ রান্না করেছিল, সেই লাউ তরকারিটা দিয়েছিল, বেশ পরিমাণে লাউ তরকারিটা দিয়েছে। এটা দিয়েই দুপুরে ৩ জন খাওয়া-দাওয়া করব। এখন আর রান্নাবান্না করব না। আর এই যে এখন জবার আব্বুর কাপড়-চোপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে, এগুলো এখন আমি এই বারান্দাতে মেলে দিব। ওই বারান্দাতে যেহেতু আমি পর্দাগুলো মেলেছি, তেমন একটা জায়গা আর কি নেই। এগুলো মেলতে এর মধ্যেই কিন্তু অলরেডি একটা পার্সেল চলে এসেছে। আমার ছোট বোন এসে বারবার বলতেছিল আমাকে একটু নিচে যাওয়ার জন্য। তো আমি নিচে গিয়ে পার্সেলটা নিয়ে আসলাম। এখানে ২ টা চাদর আনা হয়েছে। তো এটা হচ্ছে মনিস কালেকশন থেকে চাদরটা আনা হয়েছে। তো আমি বলতেছিলাম দেখি চাদরগুলো খুলে দেখা যাক যে চাদরগুলো কেমন। তো চাদরগুলো আমার বিছানাতে এখন আমি বিছিয়ে নেব, আর দেখব যে চাদরগুলো দেখতে কেমন। যদিও আমি অনলাইনে কেনাকাটা তেমন একটা করি না বা আমার পছন্দ না। আমি যখন যেটাই কিনি আমি নিজে গিয়ে আগে সেটা দেখব। আমার যদি নিজের হাতে সে কাপড়টা ধরবো তারপরেই আমি সেটা কেনাকাটা করব। তবে এখানে ২ টা চাদর আনা হয়েছে কুলবালিশের কভার সহ। আর চাদরগুলোর দাম নিয়েছিল ৪৫০ করে। বালিশের কভারগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল, সাথে কুলবালিশের কভারগুলো কিন্তু অনেকটাই বড় দেখলাম। তো যাই হোক, কভারগুলো যেহেতু বড় বড় আছে এটা দেখে ভালো লেগেছে। তবে চাদরগুলো কতটা বড় সেটা আগে বিছাবো, তারপরেই না বলবো। তো আমি কিন্তু এই চাদরের উপরেই এই হলুদ চাদরটা বিছিয়ে নিয়েছি। তো দেখতে তো বেশ চকচকে লাগছে, তবে ভিডিওতে যতটা চকচকে লাগছে বাস্তবে কিন্তু ততটা চকচকে না, একটু ঘোলাটে ছিল। আর এটা ছিল আমার ছোট বোনের জন্য। আমার মা বলতেছিল আমি আর কখনো অনলাইন থেকে চাদর কিনবো না, যদি কিনি মার্কেটে গিয়ে কিনবো। তো চাদরগুলো আসলে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। তো এই তো ছিল অনলাইন থেকে কেনা ২টি চাদর। আর দেখতে আমিও বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।